মাসের শেষে টাকা না থাকার সমস্যা শুধু আপনার নয়, আমাদের সবারই। মাসের প্রথমে তো আমরা সবাই রাজা, স্যালারি ঢুকলো, টিএমআই দিলাম, তারপর খরচা টর্চা করে প্রথম 5 দিন খুব দারুণ যায়, তারপর 20 তারিখ অবধি মোটামুটি সুন্দর চলে। কিন্তু আসল খেলাটা হয় মাসের শেষ 4 বা 5 দিন গিয়ে। কিছুতেই টাকা থাকছে না, খুব অসহায় অবস্থা, চলছে না তো আপনি জানেন, কিন্তু কি করলে চলতো সেটা কিন্তু আপনি চিন্তা করেননি। আজকের ভিডিওতেই আমি সেই রকম 5টা পয়েন্ট বলবো বা সেগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো করলে আপনার মাসের শেষে গলদঘর্ম অবস্থা হবে না, আপনার আয়ের মধ্যেই হবে। নাম্বার 1 হলো প্রত্যেক মাসের বাজেট আপনি তৈরি করুন। অনেকে বলবেন বাজেট করে কি হবে, বাজেট করে কি খরচ কমে যাবে, পকেটে কি টাকা থাকবে? আমি বলছি থাকবে। বাজেট করলে কি হবে, আপনার অনেক অপ্রয়োজনীয় খরচ আপনি নিজেই বুঝতে পারবেন এগুলো করা দরকার নেই, কিন্তু আপনি করে ফেলতে পারেন, সেগুলো আপনি নিজে থেকেই কমিয়ে দেবেন। এই বাজেটের মধ্যে একটা ইনকামের লিস্ট, আপনার যদি একটা ইনকাম সোর্স হয় সেটাই লিখুন, আর যে এক্সপেন্ডিচার চলছে আপনার বা চলতে পারে, যেমন ইএমআই হতে পারে, আপনার বাচ্চার স্কুলের ফিজ হতে পারে, তো এগুলো থেকে শুরু করে একদম ছোট মানে 10 টাকার ফুচকা খেলেও পাড়ার মোড়ে, সেটাও লিখে রাখুন। এতে করে আপনার প্রত্যেকটা মাসের প্ল্যান তৈরি হয়ে যাবে, আর সামনের মাসের বাজেট আপনাকে আগের মাসেই করে রাখতে হবে। বাজেট করা মানে কিন্তু খরচ কমানো নয়, বাজেট করা মানে আপনার খরচকে নিয়ন্ত্রণ করা। সেকেন্ড হলো 50-30-20 রুলস। এটা একটা ইউনিভার্সাল রুল, এটা আমার কোনো রুল নয়। তো এই রুলটার মানে হচ্ছে আপনার যা ইনকাম তার 50% আপনি প্রয়োজনীয় খরচ করবেন। প্রয়োজনীয় খরচ মানে কীরকম, ধরুন আপনার ইএমআই হতে পারে, আপনার ছেলেমেয়ের স্কুলের ফিস হতে পারে, বাড়িতে যদি বৃদ্ধ বাবা মা থাকে তাদের দেখাশোনার খরচ হতে পারে, সংসার খরচ, যাবতীয় খরচ কিন্তু 50%-এর মধ্যে করতে হবে। বাকি 20% আপনি সেভ করবেন, আর যে 30% পড়ে থাকছে সেটা আপনি বিলাসিতার জন্য খরচ করতে পারেন বা অপ্রয়োজনীয় খরচ আপনি চাইলে করতে পারেন। যদি আপনার এই 50%-এর মধ্যে এই 30% ঢুকে যায়, মানে বিলাসিতার আর সুযোগ না থাকে, তাহলে কিন্তু আপনার কিছু করার নেই, আপাতত আপনি কোনো অপ্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন না। আর যদি উল্টোটা হয় যে আপনার 50% খরচ করার পরেও 30% অপ্রয়োজনীয় খরচের জন্য বেঁচে থাকছে, সেটা আপনি চাইলে খরচ করতে পারেন, আবার ওই 20% সেভিংসের মধ্যে এই 30% থেকে কিছু পোর্শন দিয়ে দিতে পারেন। থার্ড পয়েন্ট হলো, এই যে 20% সেভিংসের কথা বললাম, এটা কিন্তু মাসের প্রথমেই করতে হবে। এরকম নয় যে সব কিছুর পরে আমি 20% সেভিংস করব। আসলে যেটা হয়, আমরা স্যালারি পাওয়ার পরে সব কিছু খরচ করে যেটুকু বাঁচে সেটুকু সঞ্চয় করার চেষ্টা করি, সেই জন্য কিছুই বাঁচে না, কিছুই সঞ্চয় হয় না। তো আলটিমেটলি যেটা করতে হবে, আপনাকে যে কোনো ইনকাম হোক, যা ইনকামই আপনার হতে পারে, তার থেকে 20% সেভিংস করার চেষ্টা করতে হবে। এবার একটা ব্যাপার হচ্ছে, এই যে 50-30-20 রুলসটা বলেছিলাম, তো আপনার বয়স যদি কম হয়, যদি 22 বছর হয় বা 25 বছর হয়, সবে ইনকাম করা শুরু করেছেন, তাহলে এটা 10% হলেও হবে, কারণ আপনার সেভিংস করার টাইমটা অনেক বেশি পেয়ে যাচ্ছেন। আর যদি আপনার বয়স 30 থেকে 35 হয়, তাহলে 20% বা 15% করতে হবে। আর যদি 40+ হয়, তাহলে তো অবশ্যই 20% বা তার আপে আপনাকে সেভিংস করতে হবে। আসলে আমরা প্রথম দিকে সেভিংস করি না বলি আমাদের মিড লাইফে গিয়ে এই সমস্যাগুলো হয়। আমাদের সেভিংস করার কারোরই অভ্যাস থাকে না, সেই কারণে যখন আমরা 30-35 বছর বয়সে এসে পৌঁছাই, তখন আমাদের কিছু প্রবলেম দেখা দেয় যে আমাদের মাসের শেষে টাকা থাকে না, যদিও বা থাকে সেটা তো সেভিংস করার জন্য মানে বাঁচানো যায় না, প্লাস এমার্জেন্সি ফান্ড থাকে না, এই ধরনের ব্যাপার। তো মাসের শুরুতে সঞ্চয় করার অভ্যাস আপনাকে শুরু করতেই হবে। তবে এই 20% সেভিংসের মধ্যে 15% সেভিংস আপনি পলিসি, এসআইপি এগুলোতে করতে পারেন। অ্যাটলিস্ট 5% সেভিংস আপনি ব্যাংকে রাখবেন, দরকার পড়লে আপনি ক্যাশেও রাখতে পারেন, যাতে আপনার এমার্জেন্সিতে টাকাটা সাথে সাথে পেয়ে যান। নাম্বার 4 হলো ডেলি খরচের হিসেব রাখা। একটা নোটবুক নিয়ে প্রত্যেক দিনের অথবা সপ্তাহের 7 দিনের খরচের হিসাব একসাথে লিখে রাখা। হার্ভার্ড বিজনেস রিভিউ বলছে যে এতে অন্তত মাসিক খরচ 15-20% কমে যায়। আসলে সমস্ত খরচ যখন আমরা একসাথে দেখি, তখন আমরা বুঝতে পারি যে কোন খরচ আমাদের না করলেও চলতো। আর এইভাবে করলে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড আছে, সেটা আমাদের অটোমেটিক্যালি পুশ করে যে বাজে খরচগুলো না করার। নাম্বার 5 হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো অপ্রয়োজনীয় খরচ কমানো। ধরুন সপ্তাহে 2-3 দিন আপনার রেস্টুরেন্টে গিয়ে খেতে ইচ্ছা করে, আবার ধরুন ওই মুভিটা দেখেছে বলে আমাকেও হলে গিয়ে ওই মুভিটাই দেখতে হবে, আবার ধরুন ওই জিনিসটা কিনেছে, তাই আমাকে ওর চেয়ে বেটার কিছু কিনে দেখিয়ে দিতে হবে। এই ধরনের অপ্রয়োজনীয় খরচ। নাম্বার 6, নাম্বার 5-এর সাথে রিলেটেড, সেটা হচ্ছে ইম্পালসিভ বাইং।
ইম্পালসিভ বাইং কি? ইম্পালসিভ বাইংয়ের সাথে কিন্তু ক্রেডিট কার্ডের একটা খুব জোরদার সম্পর্ক আছে। ধরুন অ্যামাজনে একটা প্রোডাক্টের অফার চলছে, 2000 টাকা কমে দিচ্ছে, আবার আপনার যে ক্রেডিট কার্ড আছে সেখানেও ওই ক্রেডিট কার্ডে দেখলেন আরও 1000 টাকা অফ আছে। আপনি ভাবলেন ঠিক আছে, অফ যখন দিচ্ছে আমাকে তো এটা কিনে নেওয়া উচিত, আবার আমার এই কার্ডটা আছে, তো এই কার্ডটা আমাকে কেন দিয়েছে ব্যাংক, তো এইগুলো ইউজ করবো বলেই তো, বলে আপনি প্রোডাক্টটা কিনে নিলেন, অথচ ওই প্রোডাক্টটা আপনার কেনার কোনো দরকারই ছিল না। যদিও বা কিনে নিলেন, সেটা আপনার ক্রেডিট কার্ডে কিনলেন, আবার ওই ক্রেডিট কার্ডের বিল যখন পরের মাসে দেবেন তখন পরের মাসের বাজেটের সাথে এই মাসের বাজেট গিয়ে ঘেঁটে যাবে, তখন পরের মাসে গিয়ে আবার সেই গলদঘর্ম অবস্থা হবে। এটাকেই বলে ইম্পালসিভ বাইং। তাহলে এখন অনেকেই বলবেন, তাহলে কি আমরা শখ পূরণ করব না? আমরা তো চাকরি বাকরি করছি শখ পূরণ করবার জন্যই, নিজে ভালো থাকার জন্যই। অবশ্যই করবেন, যদি ওই 30% রুলের মধ্যে, 30% খরচের মধ্যে আপনার যদি শখ মিটে যায় তবেই আপনি শখ পূরণ করতে পারেন, নচেত নয়। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, কোনো জিনিস কেনার আগে আপনি নিজেকে 3টে প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন হলো যে এই জিনিসটা কেনার কি আপনার দরকার আছে? যদি উত্তর হয় হ্যাঁ ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন হলো আপনার এই জিনিসটা না কিনলে কি হতে পারে। 3 নম্বর হলো, যদিও জিনিসটা কেনার দরকার হয় তো ওই জিনিসটা কি আপনার কাছে আগেও কিছু আছে, মানে ওর সাবস্টিটিউট বা অল্টারনেটিভ কোনো জিনিস কি আগেই আছে যেটা না কিনলেও চলে, ওটা দিয়েও চালানো যায়? যদি উত্তর হ্যাঁ হয় যে চালানো যায়, তাহলে তো কিনবেন না, আর যদি না হয় তাহলে আপনি কিনতে পারেন। সবশেষে হলো এমার্জেন্সি ফান্ড তৈরি করা। এমার্জেন্সি ফান্ড খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো ওই যে বললাম 50-30-20 রুলে যে আমরা সেভিংস করি, এটা ছাড়াও আপনাকে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে। এমার্জেন্সি ফান্ডটা কখন কাজে লাগে? এমার্জেন্সি ফান্ড আপনার খুব আপৎকালীন পরিস্থিতিতে, কেউ হসপিটালাইজড হলে, হয়তো আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে, তাও অনেক সময় আমাদের হার্ড ক্যাশ দরকার পড়ে বা লিকুইড মানি দরকার পড়ে, অথবা আপনার ধরুন চাকরি চলে যেতে পারে, অথবা আপনাকে কোনো কোম্পানি থেকে স্যাক করতে পারে, আপনি অন্য কোম্পানিতে জব খুঁজছেন, সেই যে মাঝের পিরিয়ড, এইরকম সমস্ত যেগুলো জটিল পরিস্থিতি আমাদের সৃষ্টি হয়, তখন আপনার এই এমার্জেন্সি ক্যাশটা দরকার হয় বা এমার্জেন্সি লিকুইড মানিটা দরকার হয়। তো এমার্জেন্সি ফান্ড করার রুলটা হচ্ছে, আপনার যা ইনকাম, ধরুন আপনার 50,000 টাকা ইনকাম আমি ধরে নিচ্ছি, তো তার 50%, আমি বলেছি যে 50% রুল অনুযায়ী আপনার মাসিক খরচ, তো 50% মানে 25,000 টাকা, তো 25 × 6 মানে 25,000কে 6 দিয়ে গুণ করলে হবে, 6 না হলেও যদি 4 দিয়েও গুণ করি তাহলে হয় 1 লাখ, আর 6 দিয়ে করলে হয় 1.5 লাখ। তো এই 1.5 লাখ টাকার একটা ফান্ড আপনাকে রাখতেই হবে। তো সব থেকে বড় কথা হচ্ছে, এই 6টাও কিন্তু মিনিমাম। এমার্জেন্সি ফান্ডের যে সমস্ত থিওরি আছে তাতে বলে যে অ্যাটলিস্ট 1 বছরের জন্য আপনার এমার্জেন্সি ফান্ড থাকা দরকার। এমার্জেন্সি ফান্ড হলে কি হবে, যদি আপনার চাকরি চলে যায় বা আপনি মারা যান, তাহলে আপনার ফ্যামিলি ওই 6 মাস বা 1 বছর সার্ভাইভ করতে পারবে নেক্সট তারা কিছু করার আগেই। যদি এই ভিডিওটা আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর নেক্সট অফ মিলকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা।